অনেক তো হলো দীঘা, পুরী, দার্জিলিং। চলুন এবার ঘুরে আসি এমন এক অফবিট জায়গায় যেখানে গেলে আপনারা দেখতে পারবেন জঙ্গল, দেখতে পারবেন পাহাড়, সেই সাথে সাথে রয়েছে একটি নয় দুটি এক অপূর্ব সুন্দর ঝর্ণা। শুধু এটুকুই কিন্তু নয়, রয়েছে এক অসাধারণ সুন্দর লেক যেখানে কাটাতে পারবেন অনেকটা সময়। এছাড়াও রয়েছে অনেক মন্দির এবং সবশেষে ৪,৫০০ ফিট পাহাড় টেক করার এক অসাধারণ অভিজ্ঞতা। প্রথমেই আপনি আপনার সুবিধা মতো হাওড়া স্টেশনে চলে আসুন। তবে হ্যাঁ, ট্রেন কিন্তু রাত 11:35-এ। আমরা নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। মাত্র 3 দিন থেকে কিভাবে ঝাড়খণ্ডের ধানবাদ এবং মধুবন আপনারা ভ্রমণ করবেন, তাও আবার অল্প খরচে, সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরব। ধানবাদ যাওয়ার জন্য আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন, কিন্তু কোন ট্রেনের ভাড়া কম, কোন ট্রেনে গেলে আমাদের একটু সময় অপচয় কম হবে, সেটিও কিন্তু দেখতে হবে। আমাদের মতে হাওড়া থেকে রাত 11:35-এর সময় হাওড়া মুম্বাই মেল ধরুন। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 215 টাকা। এই ট্রেনে এলে ভোর 3:40-এর সময় আপনারা ধানবাদে পৌঁছে যাবেন। সামনে যে ওভারব্রিজ দেখছেন, সেই ওভারব্রিজ দিয়ে সোজাসুজি আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে বাইরে চলে আসুন। ধানবাদে পৌঁছে সবার আগে যে কাজটি করতে হবে সেটি হলো সস্তার একটি ভালো হোটেল খোঁজা। হোটেল কোথায় পাবেন চলুন সেটাও এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরব। ধানবাদ স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলে আপনারা একটি মেন রাস্তা দেখতে পারবেন। তার ঠিক পাশেই রয়েছে একটি মন্দির। এই মন্দিরটির উল্টো পাশ দিয়ে আপনারা 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটুন। এরপর আপনারা পৌঁছে যাবেন এরকম একটি তেমাথা রাস্তায়। এরপর সোজা রাস্তার ওপাশে গেলেই আপনারা দেখতে পারবেন একের পর এক হোটেল। আমরা ছিলাম এই শুভম গেস্ট হাউসে। এখানে একদিনের ভাড়া আমাদের পড়েছিল 4 জনের 1200 টাকা, অর্থাৎ মাথা পিছু 300 টাকা করে। এখানকার ঘরগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই ঘরটিতে আপনারা পেয়ে যাবেন একটি পাখা, লাইট, একটি টিভি, জিনিসপত্র রাখার জন্য একটি শক্ত কাঠের টেবিল ও চেয়ার। আপনারা চাইলে ধানবাদে এসে এই হোটেলে থাকতে পারেন। আমরা ধানবাদের সবচাইতে কম দামের হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন। হোটেলে কিছুটা বিশ্রাম নেওয়ার পর আপনারা বাইরে চলে আসুন। তারপর একটু চা খেয়ে নিন এবং সকাল 6টার মধ্যে বেরিয়ে পড়ুন আজকের সাইট সিনগুলি করার জন্য। হোটেল থেকে 2 ঘন্টা যাত্রা অতিক্রম করার পর শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম সাইট সিন খান্ডোলি ড্যাম দেখতে। খান্ডোলি ড্যাম দেখার আগেই আপনারা দেখতে পারবেন এই বিশাল বড় খান্ডোলি পাহাড়কে। এখানে আপনি যদি অটো করে আসেন তাহলে পার্কিং বাবদ আপনাকে 20 টাকা করে দিতে হবে।
একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে হয়তো খান্ডুলি পাহাড়ের অপরূপ দৃশ্য সেভাবে দেখাতে পারলাম না, তবে এই দৃশ্যটি যখন আপনি নিজের চোখে দর্শন করতে পারবেন, কথা দিচ্ছি খান্ডুলি পাহাড়ের রূপ দেখে আপনি মুগ্ধ হবেনই হবেন। খান্ডুলি পাহাড়ের পাশেই রয়েছে একটি চিলড্রেন পার্ক। আপনারা চাইলে এই পার্কটি ঘুরে দেখতে পারেন। পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 14 টাকা করে। আপনাদের সাথে যদি কোনো কচিকাঁচা থাকে, অবশ্যই এই পার্কে একবার হলেও নিয়ে যাবেন। এই পার্কে এলে বিভিন্ন রকমের পশু পাখি তো আপনারা দেখতে পারবেনই পারবেন, সেই সাথে সাথে চারিদিকে সবুজে ঘেরা এ দৃশ্য আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। এই পার্কটিতে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের ব্যবস্থাও আছে। পার্কটির ঠিক মাঝখানেই রয়েছে এই বিশাল বড় ফোয়ারাটি, তবে ফোয়ারাটি বন্ধ থাকার জন্য আমরা ফোয়ারার দৃশ্যটিকে দেখাতে পারলাম না। খান্ডুলি পাহাড় এবং খান্ডুলি পার্কের পাশেই রয়েছে খান্ডুলি ড্যাম। এই ড্যামটি একটি বাঁধ, যা গিরিডি শহর থেকে 10 কিমি উত্তর পূর্বে ভারতের ঝাড়খণ্ডে বেঙ্গাবাদের দিকে অবস্থিত। এই বাঁধের জলাধারটি গিরিডি শহরের 1 লাখেরও বেশি বাসিন্দাকে জল সরবরাহ করে। তবে বাঁধটি সকালবেলা বন্ধ থাকার জন্য বাঁধের দৃশ্যটি আপনাদের দেখাতে পারলাম না। খান্ডুলি পাহাড় ও ড্যাম দেখার পর এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সাইট সিন উসরি জলপ্রপাত দেখার জন্য। এখানে পার্কিংয়ের জন্য অটোর ক্ষেত্রে লাগবে 30 টাকা এবং বাসের জন্য লাগবে 200 টাকা। উসরি কথার অর্থ হলো সুন্দর উৎস। বরাকর নদী থেকে ভাগ হয়ে উসরি নদী এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। এই ফলসটি প্রায় 12 মিটার নিচে নেমে গিয়ে একটি গিরিখাতে পড়েছে। সত্যি এ দৃশ্য ভোলার নয়। একদিকে ঝর্ণার কলরব, অপরদিকে এই অপরূপ দৃশ্য সত্যি এক কথায় অসাধারণ। এত সুন্দর দৃশ্য আর সেখানে একটি রিলস ভিডিও হবে না, তাই কি হয়? তাই বানিয়ে ফেললাম একটা রিলস।
কিশোরী 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 হয়ে যা শুধু আমারই। সেই ছোটবেলায় পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠে উষ্ট্রি জলপ্রপাত আজ স্বচক্ষে দর্শন করলাম। এই জলপ্রপাতটি ঘোরার আদর্শ সময় হলো বর্ষাকাল এবং শীতকালে। শীতকালে জলের গতিবেগ একটু কম থাকলেও বর্ষাকালে জলের গতিবেগ কিন্তু অত্যাধিক থাকে। তখন এই ঝর্ণাটিকে দেখতে অপরূপ লাগে। উশ্রী ফলস দর্শন করার পর আমরা চলে এলাম 1 ঘন্টা পথ অতিক্রম করে আরো দুটি সাইট সিন দেখার জন্য। এখন আমরা যে বাড়ির গেটের মুখে প্রবেশ করছি এটি হলো মহানায়ক উত্তম কুমারের বাড়ি। বিশাল এলাকা জুড়ে এই বাড়িটি অবস্থিত। মহানায়ক উত্তম কুমারের এই বাড়িটি অবস্থিত ঝাড়খণ্ডের তোপচাচি লেকের কাছে। বাড়িটিতে অসংখ্য স্মৃতি জড়িয়ে থাকলেও উত্তম কুমারের নাতি এই বাড়িটি বর্তমানে বিক্রি করে দিয়েছেন। এই বাড়িতে এখন কেউই আর থাকে না, বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মহানায়ক উত্তম কুমারের বাড়ি দর্শন করার পর আপনারা সোজা গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে 1 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন তোপচাচি লেকের এন্ট্রি পয়েন্টে। এখানে পার্কিং বাবদ বাস এবং ট্যাক্সির জন্য 200 টাকা এবং অটোর জন্য 50 টাকা করে দিতে হয়। গরমকালে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা এবং শীতকালে সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত এই তোপচাচি লেকটি খোলা থাকে। তোপচাচি লেকে এখনো এসে প্রবেশ করেননি, কিন্তু এখানকার মায়াবী পরিবেশটি দেখুন, এক কথায় অসাধারণ। কোনো কথাই বলার দরকার নেই, এটুকু বলতে পারি এর চাইতে সুন্দর জায়গা হয়তো আর কিছুই হতে পারে না। তোপচাচি লেকটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল শহরের জল সরবরাহ করার জন্য। এই লেকটি ন্যাশনাল হাইওয়ে 2 এর পাশে অবস্থিত। 1924 সালে স্যার হেনরি ওয়েলার এই তোপচাচি বাঁধটি নির্মাণ করেছিলেন। এটি পরেশনাথ পাহাড়ের কাছে 214 একর এলাকা জুড়ে বিস্তৃত। আপনারা এই স্থান দিয়ে সোজা হেঁটে গেলেই এই লেকটির অপরূপ সৌন্দর্য
আপনারা দেখতে পারবেন। আপনারা ঝাড়খণ্ডের ধানবাদ ভ্রমণ করতে এসেছেন, কিন্তু সেই লিস্টে তোপচাঁচি নেই, তাহলে ঝাড়খণ্ড ভ্রমণ আপনার অসম্পূর্ণ। তোপচাঁচি লেক থেকে চারপাশের দৃশ্যটি দেখুন। একদিকে পাহাড়, অপরদিকে জঙ্গল, আর সেই সাথে সাথে এক চমৎকার সুন্দর লেক। এ সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ। সত্যি ধানবাদ ভ্রমণে এসে যা স্মৃতি বাড়িতে নিয়ে যাচ্ছি তা কোনোদিনই ভোলার নয়। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বিশ্বাস করুন অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি, কিন্তু এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই লেকটি সত্যি মন ছুঁয়ে গেছে। একবার হলেও তোপচাঁচি লেকে গিয়ে একবার এর অপরূপ সৌন্দর্য দর্শন করুন, ভালো লাগবেই লাগবে। তোপচাঁচি লেকে অনেকটা সময় কাটানোর পর এবার আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চম সাইট সিন তথা রামরাজ মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করে একটা জিনিস খুবই ভালো লাগলো। মন্দিরে প্রবেশ করতে গেলে এই জায়গা থেকে আপনাকে পা ধুয়ে তারপরে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এই রামরাজ মন্দিরে প্রবেশ করতে গেলে কোনো প্রবেশ মূল্য এমনকি কোনো পার্কিং ফিও লাগে না। রামরাজ মন্দিরে প্রবেশ করলে আপনারা একই সাথে একাধিক মন্দির এখানে দর্শন করতে পারবেন। মন্দিরটি ঝাড়খণ্ডের ধানবাদের চিতাইহি ধাম টুন্ডু অঞ্চলে অবস্থিত। তবে মনে রাখবেন, প্রতিদিন দুপুর 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে। মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সাথে সাথে মন্দিরের গায়ে নিখুঁত কারুকার্য আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। আপনারা এখন যে কারুকার্যটি লক্ষ্য করতে পারছেন সেটি সম্পূর্ণ মার্বেল পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। চলুন এবার আমরা রামরাজ মন্দিরের মূল বিগ্রহটিকে দর্শন করি। এই মন্দিরটিতে রাম, লক্ষ্মণ, ভরত, সীতা, হনুমান, শিব, অন্নপূর্ণা, গণেশ, রাধাকৃষ্ণ ও বিষ্ণু মন্দির রয়েছে।
আজ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে সমস্ত সাইট সিনগুলিকে দেখাচ্ছি, বিশ্বাস করুন প্রত্যেকটি সাইট সিনে যখন আপনি প্রবেশ করবেন এই সমস্ত সাইট সিন থেকে আপনার আসতেই ইচ্ছা করবে না। এখন আপনারা দর্শন করছেন বজরংবলীর এক অপূর্ব সুন্দর বিগ্রহ। চলুন এবার আমরা চলে যাই সিদ্ধিদাতা গণেশের বিগ্রহকে দর্শন করতে। রামরাজ মন্দির তো দর্শন হয়ে গেল, চলুন এবার চলে যাই আমাদের সর্বশেষ সাইট সিনে। এখন আমরা চলে এসেছি আরেকটি সুন্দর জলপ্রপাত দর্শন করতে। ওই যে দূরে যে জলপ্রপাতটা দেখতে পাচ্ছেন সেটিই হলো ভাতিন্ডা জলপ্রপাত। ধানবাদ স্টেশন থেকে এই ভাতিন্ডা জলপ্রপাতের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এই জলপ্রপাতে সারা বছরই জল থাকে, তবে বর্ষাকালে এর রূপ থাকে ভয়ঙ্কর সুন্দর। ভাতিন্ডা জলপ্রপাতে দুটি নদীর সঙ্গম হয়েছে। কাসারি নদী যা পরেশনাথ পাহাড় থেকে উৎপন্ন হয়ে তা উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মণিদ্বীপে পৌঁছেছে। এক কথায় অসাধারণ, বলার কোনো ভাষা নেই। যাই বলি না কেন কম বলা হবে। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এই সমস্ত সাইট সিনের সৌন্দর্যকে হয়তো সঠিকভাবে তুলে ধরা সম্ভব নয়। তাই আপনাদের কাছে অনুরোধ, এই দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য অবশ্যই একবার হলেও ঘুরে আসুন ধানবাদের এই ভ্রমণে। একদিকে অপরূপ ঝর্ণা, অপরদিকে ঝর্ণার এই মারাত্মক আওয়াজ শুনে একটা কথাই মনে আসে, তা হলো দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায়। ও আহারে, সত্যি অসম্ভব সুন্দর এ দৃশ্য চিরদিন রয়ে যাবে স্মৃতিতে।
আজকের ভ্রমণটি করতে মোট কত টাকা লাগছে সেটিও কিন্তু আজকের ভিডিওর শেষে বলা হয়েছে। শীতকালেই যদি জলের গতিবেগ এতটা থাকে, একটু কল্পনা করুন বর্ষাকালে এই ভাতিন্ডা জলপ্রপাতের রূপ কি রকম হতে পারে। তবে এখানকার রাস্তাগুলি কিন্তু খুবই পিচ্ছিল, তাই যখন এই জলপ্রপাতে আপনারা নামবেন অতি সতর্কতা অবলম্বন করেই কিন্তু নামবেন। এক কথায় অসাধারণ, আসলেই হবে এরকম এক অদ্ভুত স্থানে। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। এটাই ছিল ধানবাদ ভ্রমণের প্রথম দিনের সাইট সিন। আপনারা সরাসরি এই কটি সাইট সিন দর্শন করার পর আপনারা আপনাদের হোটেলে পৌঁছে যান। আজকের এই সাইট সিনটি করতে জন প্রতি 1000 টাকা করে লাগবে। এবার দ্বিতীয় দিন কিভাবে আপনারা মধুবনে পৌঁছাবেন, কোন হোটেলেই বা থাকবেন, মধুবনে গিয়ে কোন কোন দর্শনীয় স্থান দর্শন করবেন, কিভাবে পরেশনাথ পাহাড় ট্রেক করবেন, তা জানতে গেলে দ্বিতীয় পাঠের ভিডিওটি দেখতে একদমই ভুলবেন না।